আছে। আর আমার হ্যান্ড নোটে না জেনারেল পার্মা আজকে না, আজকে শুধু নিউরোফিজিওলজি ক্লাস। ঠিক আছে, তো যেটা বললাম যে আমার হ্যান্ড নোটটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দিব। এটার ছবি নেওয়ার দরকার নেই, এই গ্রুপে শেয়ার করে দিব, আপনারা পাবেন। ঠিক আছে, পেজ ওয়াইজ পেয়ে যাবেন। আর তার সাথে সুরাইয়াপুর যে শীটটা আছে ওটা ফলো করবেন, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে মরতে না না পিএফসিপিএস এর জন্য মরতে না না। তাহলে 5 জন আপু অলরেডি জয়েন করছেন। আপনারা সবাই কেমন আছেন একটু বলেন। পরীক্ষার তো আর কিছুদিন বাকি। সব কি পড়া শেষ হয়েছে একবার? মানে কোচিং যেটুকু অ্যাটলিস্ট আমরা শেষ করছি ওটুকু একবারও শেষ হয়েছে? মানে প্রিভিয়াস কোনো পড়া কি আপনারা পেন্ডিং রেখে দিচ্ছেন? এই কাজটা করলে এই মাসের মধ্যে এগুলো শেষ করেন। নেক্সট মাসটা হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করেন। এক মিনিট। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। হ্যাঁ, পড়াশোনা শুরু করে দিই, করতে করতে বাকি আপনারা জয়েন করে ফেলবেন। ঠিক আছে, আর বাকি যারা জয়েন করবেন তারা পরে রেকর্ড ক্লাস করে নেবেন। ঠিক আছে, আমি ব্যাক ক্যামেরায় আমার শীটের পড়ার দেখায় দেখায় পড়াবো। আচ্ছা, নিউরোফিজিওলজি থেকে প্রথমেই যে জিনিসটা আমার সম্পর্কে আমাদের একটু ভালো মতো জানতে হবে সেটা হচ্ছে নিউরন। হ্যাঁ, নিউরন সম্পর্কে জানতে হবে। আসলে কি জানতে হবে, প্রশ্নটা কেমন আসে? নিউরন থেকে এমসিকিউ আসে, এমসিকিউটা বেশি আসে। তো নিউরন নিয়ে আমরা একটু ডিটেলস পড়বো। প্রথমেই কি দেখেন, নিউরনটিকে এটা একটা এক্সাইটেবল সেল। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের কোনো স্টিমুলেশন আসলে সেটার প্রতি একটা রেসপন্স দেয়। সংখ্যা কত আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বা ব্রেনে? আসলে নিউরনের সংখ্যা কত? 100 বিলিয়ন আর 10^11 নিউরন। ঠিক আছে, 10^11 অথবা 100 বিলিয়ন। এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, এখন দেখেন যেটা জানবো যে একটা নিউরনের স্ট্রাকচার কি থাকে। একটা নিউরনের স্ট্রাকচারে একটা নিউরনের একটা সেল বডি থাকে, যেটা আরেকটা নাম হচ্ছে পেরিকেরিয়ন অর সোমা। তো সেল বডি না লিখে যদি আপনাকে পেরিকেরিয়ন অথবা সোমা লেখে তাহলে ঘাবড়ায় যাবেন না, তিনটা একই জিনিস। এটা ডায়ামিটারটা কত? 5 মাইক্রোমিটার থেকে 135 মাইক্রোমিটার পর্যন্ত, মানে সেল বডিটা 5 মাইক্রোমিটার থেকে 135 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এটাতে কি থাকে? এটাতে একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের চারপাশে থাকে নিউরোপ্লাজম। ঠিক আছে, এই নিউরোপ্লাজম জিনিসটাতে কি কি থাকে? খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। কি কি থাকে? নিশাল সাবস্টেন্স থাকে, গলগি কমপ্লেক্স থাকে, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, লাইজোজোম, সেন্ট্রিওল, মেলানিন, গ্লাইকোজেন এন্ড লিপিড। এইটা একবার কোশ্চেনে আসছিল যে হচ্ছে আমাদের নিউরনের লাইসোজোম কন্টেন্ট করে। তাহলে দেখেন, আপনি যদি কি কি কন্টেন্ট করে এটা পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনি অ্যান্সারটা সুন্দর মতো করতে পারতেছেন, মানে এমসিকিউটা ট্রু না ফলস সেটা বুঝতে পারতেছেন। আরেকবার পড়ি কি কি থাকে। নিশাল সাবস্টেন্স থাকে, গলগি কমপ্লেক্স থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তার মানে নিউরনের নিজস্ব মাইটোকন্ড্রিয়া আছে। মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, লাইসোজোম, সেন্ট্রিওল, মেলানিন, গ্লাইকোজেন এন্ড লিপিড। ঠিক আছে, এই জিনিসগুলো থাকে। আচ্ছা, আমার পড়ানোর সময় যারা হচ্ছে কোনো কিছু বুঝতে পারবেন না বা মনে হবে যে আপু এই টপিকসটা আবার একটু পড়ান, তারা আমাকে জানাবেন। ঠিক আছে, আর এখন আপাতত ছবি নেওয়ার দরকার নাই। আমি সবগুলো ছবি হচ্ছে আপনাদেরকে ক্লাস শেষে পরে দিয়ে দিব। পরে যারা জয়েন করছেন তাদেরকে বলতেছি। হ্যাঁ, আমরা নিউরোফিজিওলজি পড়া শুরু করছি। প্রথমেই যে জিনিসটা পড়াচ্ছি এটা হচ্ছে নিউরন। নিউরন থেকে বলা হয়েছে যে এটা একটা এক্সাইটেবল সেল। এটা সংখ্যা টোটাল হচ্ছে 100 বিলিয়ন। এটা কি কন্টেন্ট করে? এটাতে একটা সেল বডি থাকে, এটাতে একটা সেল বডি থাকে যেটার ডায়ামিটার হচ্ছে 5 মাইক্রোমিটার থেকে 135 মাইক্রোমিটার। নিউক্লিয়াস থাকে, নিউরোপ্লাজম থাকে, নিউরোপ্লাজমে থাকে নিশাল সাবস্টেন্স, গলগি কমপ্লেক্স, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, লাইসোজোম, সেন্ট্রিওল, মেলানিন, গ্লাইকোজেন, লিপিড। ঠিক আছে, একবার একটু দেখে ফেললেন। আচ্ছা, এখন আসেন যে আর কি থাকে। সেল বডির বাইরে থাকে ডেনড্রাইট। আমরা জানি সেল বডি থেকে গাছের শাখার মতো কিছু জিনিস বের হয়। এটার কম্পোজিশনটা কেমন? এটার কম্পোজিশন নিউরোপ্লাজমের মতোই। ঠিক আছে, নিউরোপ্লাজমে যা যা ছিল, নিশাল সাবস্টেন্স, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট, এখানেও তাই থাকবে।
আর একজনটাকে, একজন হচ্ছে সুতার মতো যেটা নিউরন থেকে বের হয়ে আসে সেটা। এই একজনটাকে আবার চারটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি একজন হিলক, ইনিশিয়াল সেগমেন্ট, একজন প্রপার এবং টার্মিনাল বাটন। একজন হিলক জিনিসটা কি, আমি কিন্তু বলছি যে নিউরোপ্লাজমে নিউট্রাল সাবস্টেন্স থাকে। এখন সব জায়গায় নিউট্রাল সাবস্টেন্স থাকে, শুধুমাত্র একটা জায়গায় থাকে না, এটার নাম হচ্ছে একজন হিলক। মানে যদি বলে নিউরনের কোন পার্টটাতে আপনার নিউট্রাল সাবস্টেন্স থাকে না, তাহলে সেটা অ্যান্সার হবে হচ্ছে একজন হিলক। ঠিক আছে। ইনিশিয়াল সেগমেন্টটা কি, ইনিশিয়াল সেগমেন্ট হচ্ছে যেখান থেকে অ্যাকশন পটেনশিয়ালটা শুরু হয়। নিউরনের যেই পার্টটা থেকে, একজনের যেই পার্টটা থেকে অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়, এই সেগমেন্টটাকে বলা হয় ইনিশিয়াল সেগমেন্ট। তারপরে কি একজন প্রপার এবং আলটিমেটলি টার্মিনাল বাটন। ঠিক আছে, টার্মিনাল বাটন। দেখেন এরপরে যেটা বলতেছে, তাহলে একজনের কি কি পার্ট আছে, কোন পার্টের মধ্যে কোথায় নিউট্রাল সাবস্টেন্স থাকে না, কোথা থেকে অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়, এই জিনিস দুটো একটু বেশি ভালো মতো পড়বেন। ঠিক আছে, এগুলো এসবি আসার মতো। এখন দেখেন দুই ধরনের নিউরন পাওয়া যায়, একটা হচ্ছে সেন্সরি নিউরন এবং একটা হচ্ছে মোটর নিউরন। সেন্সরি নিউরন গুলাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। আসলে কি হয়, আলটিমেটলি একটা সেন্সেশন আমি যদি এখানে টাচ করি, এটাকে আমার ব্রেনে নিয়ে যেতে হবে, তাই না? ব্রেন থেকে আবার স্টিমুলেশন আসলে তখন এটা কি করবে, আবার একটা এখানে রেসপন্স আসবে যে আমি কি হাতটা এমনই রাখবো নাকি এই স্টিমুলেশনের রেসপন্সে আমি হাতটা সরাই নিব। এইভাবে হচ্ছে আসলে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমে কি, যে আমি একটা এখানে টাচ করলাম, এটা একটা সেন্সেশন, এটা হচ্ছে একদম ব্রেনে নিয়ে যাবে, এখান থেকে ব্রেনে নিয়ে যাবে। ঠিক আছে, এই নিউরন গুলাকে বলা হয় হচ্ছে সেন্সরি নিউরন। এদেরকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমে কি, এটা পেরিফেরি থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত যারা নিয়ে যাচ্ছে। সেন্সরি নিউরনের যে নিউরন গুলা পেরিফেরি থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন। ঠিক আছে। সেকেন্ড অর্ডার নিউরনটা কি, এরা স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে যাচ্ছে পেরিফেরি থেকে স্পাইনাল কর্ড, সেকেন্ড অর্ডার নিউরন যাচ্ছে স্পাইনাল কর্ড থেকে থ্যালামাসে। থার্ড অর্ডার নিউরনটা কোথায় যাচ্ছে, এটা থ্যালামাস থেকে শুরু করে সেন্সরি কর্টেক্স অফ দ্য ব্রেন পর্যন্ত যাচ্ছে। মানে এই যে দেখেন সেন্সরি কর্টেক্স অফ দ্য ব্রেন, মোটর কর্টেক্স না কিন্তু। সেন্সরি, যেহেতু সেন্সরি নিউরন, সেন্সরি কর্টেক্স অফ দ্য ব্রেনে যায়, শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললাম, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, পেরিফেরি টু স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড টু থ্যালামাস, থ্যালামাস টু সেন্সরি কর্টেক্স অফ দ্য ব্রেন। এখন আসেন ক্লাসিফিকেশন অফ মোটর নিউরন। আপার মোটর নিউরনটা কি আর লোয়ার মোটর নিউরন, এতক্ষণ ছিল সেন্সরি নিউরনের ক্লাসিফিকেশন, এখন হচ্ছে মোটর নিউরনের ক্লাসিফিকেশন। আপার মোটর নিউরন কারা, এরা হচ্ছে ব্রেন থেকে শুরু হবে, ব্রেনে কোথা থেকে, সেরেব্রাল কর্টেক্স থেকে, আর শেষ হবে যে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্নে। তাহলে আপার মোটর নিউরন কারা, যারা সেরেব্রাল কর্টেক্স অফ দ্য ব্রেন থেকে শুরু হয়ে অ্যান্টেরিয়র হর্নসেল অফ দ্য স্পাইনাল কর্ডে যায়, শেষ হয়ে যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে আপার মোটর নিউরন। আচ্ছা, এখন দেখেন লোয়ার মোটর নিউরন কারা, এরা হচ্ছে অ্যান্টেরিয়র হর্নসেল অফ দ্য স্পাইনাল কর্ড। মানে ওখানে আপার মোটর নিউরন যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে শুরু হয়ে পেরিফেরাল অর্গান, পেরিফেরাল অর্গানে যায় শেষ হচ্ছে, মানে একদম ব্রেন থেকে শুরু হয়ে নিচে যায় শেষ হচ্ছে। সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হর্নসেল অফ দ্য স্পাইনাল কর্ড, অ্যান্টেরিয়র হর্নসেল অফ দ্য স্পাইনাল কর্ড থেকে শুরু করে পেরিফেরাল অর্গান, এরা হচ্ছে লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, এটা গেল একটা ক্লাসিফিকেশন, সেন্সরি নিউরনকে ক্লাসিফিকেশন করলাম, মোটর নিউরনকে ক্লাসিফিকেশন করলাম। আরেকটা আছে হচ্ছে কি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা কি আপু, এখান থেকে আমাদের যা জানতে হবে, এক্সাম্পল, নাম আর এক্সাম্পল জানবো। ইউনিপোলার নিউরন কি কি, তিনটা, মেজেনকেফালিক নিউক্লিয়াস অফ দ্য ফিফথ কেনিয়ান নার্ভ অথবা ট্রাইজেমিনাল নার্ভ, ডরসাল রুট গ্যাংলিয়া, কেনিয়ান নার্ভ গ্যাংলিয়া, এই তিনটা হচ্ছে ইউনিপোলার নিউরন। মেজেনকেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ডরসাল রুট গ্যাংলিয়া, কেনিয়ান নার্ভ গ্যাংলিয়া। ঠিক আছে, এরপরে আসেন বাইপোলার নিউরন। অলফ্যাক্টরি সেল, বাইপোলার সেল মানে অলফ্যাক্টরি মানে কি, অলফ্যাকশন হচ্ছে নাকের অনুভূতি। ঠিক আছে, তাহলে অলফ্যাক্টরি সেল, বাইপোলার সেল অফ দ্য রেটিনা চোখের অনুভূতি, ভেস্টিবুলার এন্ড হেয়ার সেল অফ দ্য ককলিয়া কানের অনুভূতি। তাহলে হচ্ছে নাক, চোখ, কান। অলফ্যাক্টরি সেল, বাইপোলার সেল অফ দ্য রেটিনা, ভেস্টিবুলার গ্যাংলিয়া এন্ড হেয়ার সেল অফ দ্য ককলিয়া, এরা হচ্ছে বাইপোলার নিউরন। ঠিক আছে, মাল্টিপোলার কারা, মাল্টিপোলার হচ্ছে স্পাইনাল কর্ডের ডরসাল এবং ভেন্ট্রাল হর্ন, এখানে সবগুলো এসে জমা হয়, এই জন্য এরা মাল্টিপোলার। ঠিক আছে, এবং মোটর কর্টেক্স অফ দ্য সেরেব্রাম, তাহলে হচ্ছে মাল্টিপোলার পাচ্ছি স্পাইনাল কর্ডের ডরসাল এন্ড ভেন্ট্রাল হর্ন এবং মোটর কর্টেক্স অফ দ্য সেরেব্রাম। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন তিনটা, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। ইউনিপোলারের মধ্যে আবার তিনটা, মেজেনকেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ডরসাল রুট গ্যাংলিয়া, কেনিয়ান নার্ভ গ্যাংলিয়া। বাইপোলারের মধ্যে আবার চারটা, অলফ্যাক্টরি, রেটিনা আর কানের দুইটা, ভেস্টিবুলার আর হেয়ার সেল। আর মাল্টিপোলার হচ্ছে স্পাইনাল কর্ড আর
সেরেব্রাম। আচ্ছা, এখন আসেন আরেকটা ক্লাসিফিকেশন, গলগি টাইপ 1 এন্ড গলগি টাইপ 2। গলগি টাইপ 1টা কি? এটা হচ্ছে আপু, যারা হচ্ছে আমাদের তো ট্র্যাক থাকে, ট্র্যাক সম্পর্কে তো আমরা শুনছি তাই না, যে নিউরনগুলো ট্র্যাক ফর্মেশন করে এদেরকে বলা হয় গলগি টাইপ 1। যেমন হচ্ছে পিরামিডাল সেল, পার্কিনজি সেল এন্ড অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড, এখান থেকে যে নিউরনগুলো আসে এটা ট্র্যাক ফর্মেশন করে, জন্য এদেরকে বলা হয় গলগি টাইপ 1 নিউরন। আর গলগি টাইপ 2টা কি? আমাদের হচ্ছে এই ব্রেনের মধ্যে তারার মতো কিছু নিউরন পাওয়া যায়, মানে তারার মতো স্পাইক স্পাইক থাকে, এই নিউরনগুলোকে বলা হয় গলগি টাইপ 2 নিউরন। কোথায় কোথায় পাই? সেরেব্রাল কর্টেক্স, সেরেবেলার কর্টেক্স এবং রেটিনাতে। সেরেব্রাল কর্টেক্স, সেরেবেলার কর্টেক্স এবং রেটিনাতে। ঠিক আছে, তাহলে নিউরন সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি একটু জানলাম। কি কি জানলাম? প্রথম থেকে নিউরন সম্পর্কে একটু জানলাম, নিউরনের স্ট্রাকচার, সেল বডি, পেরিকেরিয়ন, ডেনড্রাইট, এক্সন জানলাম, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নিউরন জানলাম, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন জানলাম, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার নিউরনগুলো সম্পর্কে এক্সাম্পলগুলো জানলাম, গলগি টাইপ 2, গলগি টাইপ 2 জানলাম। ঠিক আছে, এখন আসি নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি? নিউরন ছিল এক্সাইটেবল সেল। হ্যাঁ, নিউরন ছিল আপনার এক্সাইটেবল সেল। আর নিউরোগ্লিয়াটা কি? নিউরোগ্লিয়া হচ্ছে আমাদের নন এক্সাইটেবল কিছু সেল থাকে, এদের সংখ্যা নিউরন থেকে 5 থেকে 10 গুণ বেশি, এবং এরা হচ্ছে সাপোর্টিভ স্ট্রাকচার। নিউরনটা কি করে? নিউরন হচ্ছে একটা ফাংশনাল স্ট্রাকচার, সেন্সেশন আনতেছে সেটা অনুযায়ী রেসপন্স করতেছে, এটা একটা ফাংশনাল স্ট্রাকচার। কিন্তু নিউরোগ্লিয়াটা কি? এটা একটা সাপোর্টিভ স্ট্রাকচার, মানে আমাদের সবকিছুকে মানে ব্রেনটাকে সাপোর্ট দিয়ে রাখতেছে। তো যে জিনিসটা সাপোর্ট দিয়ে রাখতেছে স্বাভাবিকভাবে তাদের সংখ্যা একটু বেশি হতে হবে, যেন নিউরন থেকে এদের সংখ্যা 5 থেকে 10 গুণ বেশি। ঠিক আছে, এখন দেখেন, এবং হাফ অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, মানে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডের এরা হাফ অফ দ্য টোটাল ভলিউম কন্টেন্ট করতেছে, মানে নিউরনের থেকে এদের সংখ্যা অনেক বেশি, তাই না? কি কি মাইক্রোগ্লিয়া আছে? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং অ্যাপেন্ডাইমা। ঠিক আছে, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং হচ্ছে অ্যাপেন্ডাইমা। এখন দেখেন, একটা জিনিস আমাদের জানতে হবে, মায়োলিন শীট সম্পর্কে একটু জানতে হবে, ওগুলা সম্পর্কে ডিটেলস জানার আগে। মায়োলিন শীটটাকে একটা নার্ভের কভারিং। এখন এই নার্ভের কভারিং কি বডি সব জায়গায় একই রকম? একই রকম না। মনে রাখবেন, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মায়োলিন শীটটা ফর্মেশন হয় সোয়ান সেল দিয়ে। ঠিক আছে, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এটা ফর্মেশন হয় হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট দিয়ে। আচ্ছা, এখন দেখেন অ্যাস্ট্রোসাইট, মানে ওই যে আমি নিউরোগ্লিয়া গুলা পড়াচ্ছিলাম না, ওগুলা সম্পর্কে যে ডিটেলস পড়তে হবে। অ্যাস্ট্রোসাইট সম্পর্কে কি জানবো? ফাংশনটা জানবো। এরা কি করতেছে? এরা হচ্ছে নিউরোট্রান্সমিটারের স্পিডকে লিমিট করে, লিমিট দ্য স্পিড অফ নিউরোট্রান্সমিটার। ঠিক আছে, এবং এরা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর্মেশন করে। টোটাল অ্যাস্ট্রোসাইটের একটা পার্ট। ঠিক আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন করে। এরা কি করে? গ্লাইকোজেনকে স্টোর করে রাখে, গ্লাইকোজেনকে স্টোর করে রাখে, এবং এরা হচ্ছে ডেড নিউরন গুলাকে রিপ্লেস করে। অ্যাস্ট্রোসাইট কি করে? ডেড নিউরন গুলাকে রিপ্লেস করে, কোন একটা নিউরন মারা গেলে অ্যাস্ট্রোসাইট যায় সেই জায়গাটা রিপ্লেস করা, এটা স্কারের মতো। হ্যাঁ, এবং প্রডিউস করে কি? বিভিন্ন ধরনের ট্রপিক সাবস্টেন্স। তাহলে অ্যাস্ট্রোসাইটের কাজটা কি? নিউরোট্রান্সমিটার স্পিডকে লিমিট করা, ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন করা, গ্লাইকোজেনকে স্টোর করে রাখা, ডেড নিউরনকে রিপ্লেস করা এবং ট্রপিক সাবস্টেন্স প্রোডাকশন করা। শেষ। অলিগোডেন্ড্রোসাইটটা যেটা বলেই ফেলছি, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এরা মায়োলিন শীট ফর্মেশন করে। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে মায়োলিন শীটটা ফর্মেশন করে। আচ্ছা, মায়োলিন শীট ফর্মেশন করে, এটাই হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটের ফাংশন। আর মাইক্রোগ্লিয়ার কাজটা কি? মাইক্রোগ্লিয়ার কথা মনে রাখবেন, আপনি আমি আমরা তো হচ্ছে একটা নর্মাল মানুষ, আমাদের ব্রেনে মাইক্রোগ্লিয়া সবসময় ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। যখনই হচ্ছে কোনো ইনফেকশন ঢুকবে তখনই মাইক্রোগ্লিয়া অ্যাক্টিভ হয়ে এদের সংখ্যা বাড়াবে এবং ফ্যাগোসাইটোসিস করবে। ঠিক আছে, তাহলে কি বললাম? ইনঅ্যাক্টিভ থাকে নর্মাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং যখন কোনো ইনফেকশন ঢুকে এটা অ্যাক্টিভ হয়ে ফ্যাগোসাইটোসিস করে। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে অ্যাপেন্ডাইমা। এটা 3টা পার্ট, অ্যাপেন্ডাইমোসাইট, ট্যানিসাইট এবং করোইডাল এপিথেলিয়াল সেল। অ্যাপেন্ডাইমার সমস্ত কিছু আসলে সিএসএফ রিলেটেড। হ্যাঁ, যেমন করোইডাল এপিথেলিয়াল সেল এরা কি করে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড প্রোডিউস এবং সিক্রেশন করে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড প্রোডিউস এবং সিক্রেশন করে। ট্যানিসাইটটা কি করে? এরা সিএসএফ যেটা প্রোডিউস হলো সেটাকে ট্রান্সপোর্ট করে জায়গা মতো নিয়ে যায়। আর অ্যাপেন্ডাইমোসাইটটা কি করে? এরা টোটাল সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের সার্কুলেশন এবং অ্যাবজর্পশনটাকে মেনটেন করে। তাহলে করোইডালটা প্রোডাকশন করতেছে
সার্কুলেশন এবং অ্যাবজর্পশনে একটা পার্ট নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, একটু পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু বলেন, কারণ এরপরে আমি অন্য পড়ায় চলে যাব। ঠিক আছে, এরপরে চলে যাব অন্য পড়ায়। নিউরন আর নিউরন গ্লিয়া সম্পর্কে যেটুকু বললাম একটু বুঝছেন কিনা বলেন, একজন একটু কমেন্টস করেন। আচ্ছা, কঠিন কঠিন যে সিস্টেমগুলো আছে যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপর আপনার রেনাল সিস্টেম, রেসপিরেটরিটা মোটামুটি বুঝে পড়লে একটু সহজ। তারপর বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট, এগুলা কিন্তু আপু বারবার পড়ার জিনিস। হ্যাঁ, এগুলা কিন্তু বারবার পড়বেন। এখান থেকে কোশ্চেন আসবে না, এটা কঠিন দেখে পড়বো না, এগুলা চিন্তা করা ভুল। এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে। আর নার্ভাস সিস্টেমের বিষয়টা এটা একটু বুঝে পড়লে এখান থেকে যে এসবিএটা আসে সেটা পারা যায়। হ্যাঁ, এসবি একদম কঠিন আসে না, সহজ জিনিসই আসে। ঠিক আছে, তো একজনও তো কমেন্টস করলেন না, একটু পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা, এরপর আসেন আমি পড়াই নার্ভ ফাইবার। নার্ভ ফাইবার সম্পর্কে কোন আপু আছেন? শান্তা আপু তো দেখতেছেন, শান্তা আপু বলেন বুঝছেন কিনা। নার্ভ ফাইবার সম্পর্কে দেখেন বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে স্ট্রাকচারাল যে ক্লাসিফিকেশনটা মানে মাইলিনেশনের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়। একটা মাইলিনেটেড, একটা নন মাইলিনেটেড। ঠিক আছে, আর একটা ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন, খুবই ইম্পর্টেন্ট। এটা কি করতেছে? আচ্ছা, প্রিয়া আপু, ক্লিয়ার আপু, আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এরপর ফিজিওলজিক্যালি আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। আচ্ছা, রত্না আপু বুঝছেন, ঠিক আছে আপু। এভাবে কনসেন্ট্রেশন দিয়ে যদি একটু আমার ক্লাসটা করেন এখানেই পড়া হয়ে যাবে। এরপর দেখেন ফিজিওলজিক্যালি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি সেন্সরি এবং মোটর ফাইবার, সবগুলাকেই কিন্তু সেন্সরি মোটর ফাইবার এই দুইটা ভাগকে মানে সেন্সরি ফাইবার, মোটর ফাইবার, এটাকে ভাগ করা হচ্ছে টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি কে। এবং শুধুমাত্র সেন্সরি ফাইবার গুলাকে আবার ভাগ করা হচ্ছে রোমান হরফের 1 2 3 4 এ, 1 কে আবার 1 এ 1 বি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন যে সেন্সরি মোটর দুটাকে ভাগ করতেছি প্রথমে টাইপ এ, টাইপ বি, টাইপ সি তে, পরে শুধুমাত্র সেন্সরি গুলাকে 1 2 3 4 এ ভাগ করতেছি, 1 কে আবার দুই ভাগে ভাগ করতেছি 1 এ এবং 1 বি তে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, এই যে আমি ফাইবার গুলা পড়াইলাম যে এ বি সি ফাইবার, এই ফাইবারকে ভাগ করা হয় 4 ভাগে, আলফা, বিটা, গামা এবং এটা ডেল্টা হবে। হ্যাঁ, এটা ডেল্টার মতো হবে। আলফা, বিটা, গামা এবং ডেল্টা, এটা ডেল্টা হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে এ ফাইবারকে আমরা 4টা ভাগে ভাগ করতেছি এবং বি ফাইবার, সি ফাইবারের সবগুলোর ফাংশন খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। ঠিক আছে, আমরা একদম সুন্দর মতো মুখস্থ করব যে এই আলফা ফাইবার কি কাজ করে। এই আলফা ফাইবার কাজ করে প্রোপিওসেপশনটা নাই এবং সোমাটিক মোটর, প্রোপিওসেপশন এবং সোমাটিক মোটর এই দুইটা কাজ করে এই আলফা। বিটা ফাইবারটা কি করতেছে? টাচ এবং প্রেসারের সেন্সেশনটা মেইনলি ক্যারি করতেছে। ঠিক আছে, গামা ফাইবারের কাজটাকে, এটা মোটর টু দা মাসেল স্পাইন্ডাল, এটা একবারে এসবি হিসেবে আসছিল যে মোটর টু দা মাসেল স্পাইন্ডাল হিসেবে কাজ করে কোন ফাইবারটা। আর ডেল্টা ফাইবারের কাজটা কি? এটা পেইন টেম্পারেচার, এটাও এসবি হিসেবে আসছিল যে পেন ক্যারি করতেছে কোন ফাইবার? ডেল্টা ফাইবার। ঠিক আছে, পেনের মধ্যে একটু ভ্যারিয়েশন আছে, একটু পরে বলবো, মনে রাখবেন যে ডেল্টা ফাইবার পেন ক্যারি করতেছে। ঠিক আছে, ডেল্টা ফাইবারটা পেন ক্যারি করতেছে। কোন টাইপ পেন? কোন টাইপ পেন মানে ভ্যারিয়েশনটা আসলে কোথায়? পেনের দুই ধরনের পেন আছে, একটা শার্প পেন আর একটা আপনার ডিফিউজ পেন। মনে রাখবেন এই ডেল্টা ফাইবারটা আপনার শার্প পেনটাকে ক্যারি করে। ঠিক আছে, এরপরে দেখেন বিটা ফাইবারটা কি করতেছে? এটা প্রি গ্যাংলিওনিক, অটোনমিক। এবং সি ফাইবারের দুইটা রুট থাকে, ডরসাল রুট এবং সিম্প্যাথেটিক। ডরসাল রুটের কাজ পেইন টেম্পারেচার, এই পেনটা ডিফিউজ পেন। ঠিক আছে, মানে ডেল্টা ফাইবারটা পেন, শার্প পেন, এবং সি ফাইবারটা ডিফিউজ পেনটা ক্যারি করতেছে এবং সাথে টেম্পারেচারটাও ক্যারি করে। সিম্প্যাথেটিক গ্রুপটা কি করতেছে? এটা পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাংশনটা নেয়। ঠিক আছে, তাহলে ফাইবার থেকে আমরা টাইপস গুলো জানবো এবং ফাংশন গুলো জানবো, স্পেশালি কোনটা মোটর টু দা মাসেল স্পাইন্ডাল, কোন ফাইবারটা পেন ক্যারি করতেছে, কোনটা শার্প পেন, কোনটা ডিফিউজ বা ভিসেরাল পেন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু জানবো। আচ্ছা, এরপর আসেন
এই যে দেখেন আমি যে মানে রোমান হরফে যে লেখা হয়েছিল 1 2 3 4, এই 1A এবং 1B কি করে এটা আমাদের জানতে হবে। স্পেশালি 1A ফাইবারটা মনে রাখেন, এটা হচ্ছে মাসেল স্পাইন্ডালে থাকে, এবং 1Bটা থাকে হচ্ছে গলগি টেন্ডন অর্গান। এই দুইটা জিনিস সম্পর্কে আমি একটু পরে পড়াচ্ছি, শুধু মনে রাখেন মাসেল স্পাইন্ডালে থাকে 1A আর গলগি টেন্ডন অর্গানে থাকে হচ্ছে 1B। ঠিক আছে, এখন আসেন এই যে হচ্ছে বিভিন্ন ধরনের ফাইবার কোনটা কোনটার প্রতি বেশি সাসেপ্টেবল এটা জানতে হবে। আমি তিনটা ভাগে ভাগ করছি। হাইপোক্সিয়া মানে যখন আমাদের বডিতে অক্সিজেনের ডিফিসিয়েন্সি হচ্ছে তখন কোন ফাইবারটার উপর সবচেয়ে বেশি ইফেক্ট হচ্ছে। যখন আমাদের বডিতে প্রেশার হচ্ছে বেশি তখন কোন ফাইবারটা বেশি ইনজুর হচ্ছে বা বেশি হচ্ছে আপনার বেশি প্রেশার পড়তেছে তার উপর। লোকাল অ্যানাস্থেটিক্স হচ্ছে কোন ফাইবারের উপর বেশি কাজ করতেছে এটা জানতে হবে। মোস্ট, ইন্টারমিডিয়েট এবং লেস সাসেপ্টেবল। ঠিক আছে, হাইপোক্সিয়াতে মনে রাখবেন সবচেয়ে বেশি হচ্ছে বি ফাইবারের উপর সবচেয়ে বেশি এটা কাজ করে। ইন্টারমিডিয়েটলি কাজ করে হচ্ছে এ ফাইবারের উপর এবং সবচেয়ে কম এফেক্ট হচ্ছে সি ফাইবারটা। ঠিক আছে, যখন প্রেশার আমাদের শরীরে বাড়তেছে বা প্রেশারের কোনো অ্যাবনর্মালিটি হচ্ছে তখন এ ফাইবারটা সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে। ইন্টারমিডিয়েটলি হচ্ছে বি এবং সবচেয়ে কম হচ্ছে সি ফাইবার। লোকাল অ্যানাস্থেটিক্স এর মধ্যে সবচেয়ে বেশি লোকাল অ্যানাস্থেটিক্স কাজ করে সি ফাইবারের উপর, ইন্টারমিডিয়েট বি ফাইবারের উপর এবং লিস্ট হচ্ছে এ ফাইবারের উপর। সি ফাইবার কি বোথ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক? না আপু না, শুধু সিম্প্যাথেটিক। আচ্ছা, সি ফাইবারের ব্যাপারটা হচ্ছে আপু, সি ফাইবারের দুইটা রুট থাকে, একটা হচ্ছে ডরসাল রুট আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক। ঠিক আছে, ডরসাল রুটটা ক্যারি করতেছে আপনার পেইন টেম্পারেচার, আর সিম্প্যাথেটিক রুট থাকে শুধুমাত্র এটা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক কাজ করতেছে। ঠিক আছে, পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক কাজটা করতেছে। মানে ডরসাল যে রুটটা থাকে সেটা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক। একটা হচ্ছে দুইটা রুট, আমি বললাম যে সি ফাইবারের দুইটা রুট, একটা হচ্ছে ডরসাল রুট যেটা পেইন টেম্পারেচার ক্যারি করতেছে, আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক ফাংশন করে পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক যেটা। ঠিক আছে, আসেন এখন হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশনটা মনে রাখবেন দুই টাইপস কন্ডাকশন আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে সালটেটরি। ঠিক আছে, কন্টিনিউয়াস কন্ডাকশন হয় আনমাইলিনেটেড। মনে করেন এটা একটা নার্ভ ফাইবার, এটাতে কোনো মাইলিনেশন নাই, এখানে কন্ডাকশনটা হবে একদম এইভাবে। ঠিক আছে, কন্টিনিউয়াস। আর যার মাইলিনেশন আছে তার কন্ডাকশনটা হবে এরকম সালটেটরি, এরকম গ্যাপ দিয়ে দিয়ে লাফায় লাফায় যাবে। ঠিক আছে, সালটেটরি কন্ডাকশন। তাহলে সালটেটরি কন্ডাকশন কোন টাইপসের ফাইবারে হচ্ছে? মাইলিনেটেড ফাইবারে। এখন আসেন রিজেনারেশন অফ দ্য নিউরন। একটা নিউরন ড্যামেজ হলো, সেটা রিজেনারেশন করবে কিনা সেটা ডিপেন্ড করে কিসের উপর? তিনটা জিনিসের উপর, যে এটা নিউরোলেমা আছে কিনা, এটা সোয়ান সেলটা ইনট্যাক্ট আছে কিনা, এবং এটা ইন্ডোনিউরাল টিউব আছে কিনা। ঠিক আছে, যদি এই তিনটা জিনিস থাকে তাহলে সেই নিউরনটা আবার রিজেনারেশন করার চান্স আছে। ঠিক আছে, দুই টাইপসের রিজেনারেশন হয়, এগুলা এতটা জানা দরকার নাই, শুধু মনে রাখবেন রিজেনারেশন অফ দ্য নিউরন ডিপেন্ডস করে তিনটা জিনিসের উপর, যেটা নিউরোলেমাটা আছে কিনা, সোয়ান সেলটা আছে কিনা এবং এন্ডোনিউরাল টিউবটা আছে কিনা। ঠিক আছে, এখন আসেন নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটারটা কি আপু? আমরা জানি যে আমাদের মানে কখন যখন ইম্পালস আসতেছে, সেটা হচ্ছে এক্সাইটেটরি হোক ইনহাবিটরি হোক, আমাদের জাংশনে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, এগুলা কি বলা হয় হচ্ছে নিউরোট্রান্সমিটার। এখন এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কারা? এই চারটা খুব ভালো মতো মনে রাখবেন। অ্যাপিনেফ্রিন, গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন, সাবস্টেন্স পি। এই চারটা হচ্ছে এক্সাইটেটরি। কি কি বললাম? অ্যাপিনেফ্রিন, গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন এবং সাবস্টেন্স পি। আর ইনহাবিটরি কারা? গাবা, ডোপামিন, সেরোটোনিন, গ্লাইসিন, অ্যালানিন, টাউরিন। গাবা, ডোপামিন, সেরোটোনিন, গ্লাইসিন, অ্যালানিন, টাউরিন। ঠিক আছে, তাহলে হচ্ছে মনে রাখবেন এই যে আমি এক্সাইটেটরি ইনহাবিটরি নিউরোট্রান্সমিটার বললাম, এরা সবাই হচ্ছে স্মল মলিকিউল র্যাপিডলি অ্যাক্টিং নিউরোট্রান্সমিটার। তাহলে যারা এক্সাইটেটরি যারা ইনহাবিটরি তারাই হচ্ছে স্মল মলিকিউল র্যাপিডলি অ্যাক্টিং নিউরোট্রান্সমিটার। এছাড়াও আমাদের বডিতে যত ধরনের হরমোন আছে, এগুলা বাদে যত ধরনের হরমোন আছে, তারপরে হচ্ছে অপরেস আছে, এগুলো সবই হচ্ছে লার্জ মলিকিউল স্লোলি অ্যাক্টিং নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। ঠিক আছে, তার মানে আমি বলতেছি যে হচ্ছে এই যে অ্যাপিনেফ্রিন, গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন, সাবস্টেন্স পি, গাবা, ডোপামিন, সেরোটোনিন, গ্লাইসিন, অ্যালানিন, টাউরিন, এই কয়টা বাদে, এক্সাইটেটরি ইনহাবিটরি গুলা বাদে আমাদের বডিতে হরমোন আছে না, বিভিন্ন হরমোন আছে, যেমন মনে করেন অক্সিটোসিন বা গ্যাস্ট্রিক বিভিন্ন হরমোন, এরা সবই হচ্ছে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। কিন্তু এরা কেমন? এরা হচ্ছে লার্জ মলিকিউল স্লোলি অ্যাক্টিং নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন অ্যাসিটাইলকোলিন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। হ্যাঁ,
আমরা জানি নিউরোমাসকুলার জাংশনে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, আরো কিছু জায়গায় হয়, জায়গাগুলো সম্পর্কে একটু জানি। অটোনমিক গ্যাংলিয়া, পোস্ট গ্যাংলিওনিক, প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সাম পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে এই অ্যাসিটাইলকোলিনটা রিলিজ হয়। কিন্তু এই যে কোলিনার্জিক নিউরনগুলো কোথায় পাওয়া যায়, ঠিক আছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার, এটা হচ্ছে আমাদের সমস্ত প্রিগ্যাংলিওনিক নিউরন, ঠিক আছে। এটা যদি গ্যাংলিয়া হয়, এই গ্যাংলিয়াতে এসে আসতেছে যারা সমস্ত প্রিগ্যাংলিওনিক নিউরন, ঠিক আছে। আর পোস্ট গ্যাংলিওনিক নিউরনের মধ্যে দুটো ভাগে যদি আমি ভাগ করি, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, তার মধ্যে হচ্ছে শুধুমাত্র প্যারাসিম্প্যাথেটিক, এটা আমি বলতেছি এখানে বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক, এটা কি ছিল, এরা সব প্রিগ্যাংলিওনিক ছিল, মানে সব প্রিগ্যাংলিওনিক নিউরনে অ্যাসিটাইলকোলিন হয়, বোথ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। আর পোস্ট গ্যাংলিয়নের পরে যারা আছে তাদেরকে আমি ভাগ করতেছি প্যারা সিম, ঠিক আছে। অল প্যারাসিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরনে হচ্ছে অ্যাসিটাইলকোলিনটা বের হয়, কিন্তু সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরন যারা আছে তাদের মধ্যে সব জায়গায় থাকে না, শুধুমাত্র সোয়েট গ্ল্যান্ডে এবং স্কেলেটাল মাসেলের যে ব্লাড ভেসেলগুলো আছে সেই দুইটা জায়গায় শুধুমাত্র অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, আর বাকি সব জায়গায় হচ্ছে নরএপিনেফ্রিন রিলিজ হয়। হ্যাঁ, আমি আবার বলতেছি, প্রি গ্যাংলিয়নিক যে নিউরনগুলো আছে বোথ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সব জায়গায় রিলিজ হচ্ছে কি, অ্যাসিটাইলকোলিন, কোলিনার্জিক নিউরন, ঠিক আছে। আর পোস্ট গ্যাংলিয়নিকের মধ্যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সব পোস্ট গ্যাংলিয়নিক নিউরনে হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে, কিন্তু সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের মধ্যে শুধুমাত্র দুইটা জায়গায় রিলিজ হয়, সরি, দুটো জায়গায় রিলিজ হয়, একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড আর একটা হচ্ছে আপনার ব্লাড ভেসেল, সোয়েট গ্ল্যান্ড এবং ব্লাড ভেসেল, ঠিক আছে। এই জায়গাটা একটু মুখস্থ করবেন, এই জায়গাটা বুঝছেন কিনা একটু বলেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এই জায়গাটা বুঝছেন কিনা একটু বলেন। এই জায়গাটা বুঝছেন যে কোলিনার্জিক নিউরন কোথায় কোথায় পাওয়া যায়। পোস্ট, আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা আশরাফুন আপু দিয়ে বলছেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন গ্লুটামেট আর গাবা, আমি যে বললাম যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের মধ্যে হচ্ছে গ্লুটামেট, মনে রাখবেন যদি সবগুলোর মধ্যে দিয়ে দেয় যে মোস্ট এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কোনটা, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু গ্লুটামেটটা দিব, ঠিক আছে। অনেকগুলো এক্সাইটেটরি পড়াইলাম না, গ্লুটামেট, সাবস্টেন্স পি, তারপরে হচ্ছে অ্যাসিটাইলকোলিন, হ্যাঁ, অ্যাপিনেফ্রিন, এগুলা পড়ালাম, কিন্তু এসপি হিসেবে আসলে আমরা দিব হচ্ছে গ্লুটামেট, ঠিক আছে। আর ইনহাবিটরির মধ্যে এসবি হিসেবে আসলে আমরা দিব গাবা, এটা একটু মাথায় রাখেন। এখন আমরা পড়াবো হচ্ছে সিনাপস সম্পর্কে, ঠিক আছে। সিনাপসটা কি, সিনাপস হচ্ছে দুইটা নিউরনের জাংশন, এটা দুইটা নিউরন হলে এই জাংশনটাকে বলতেছি সিনাপস। আর দুইটার মাঝখানে যে জায়গাটা এটাকে বলা হচ্ছে সিনাপটিক ক্লেফট। একবার কোশ্চেন আসছিল যে সিনাপটিক ক্লেফটে কোন আয়ন থাকে, ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে। সিনাপটিক ক্লেফটে আমাদের ক্যালসিয়াম আয়নটা থাকে। এখন একটা সিনাপসে কিছু প্রপার্টিজ থাকে, যেমন হচ্ছে এটাতে ওয়ান ওয়ে কন্ডাকশন হবে, এখানে একটা সিনাপটিক ডিলে হবে, ঠিক আছে। এটা ফ্যাটিক হতে পারে, সিনাপটিক রেসপন্স থাকবে, ফ্যাসিলিয়েশন থাকবে, সাকশন থাকবে, অক্লুশন থাকবে। এই প্রপার্টিজ গুলো সম্পর্কে আপনাদের ডিটেলসে জানতে হবে না, জাস্ট একবার রিডিং দিয়ে রাখবেন, ঠিক আছে। প্রপার্টিজ গুলো কি একবার রিডিং দিলেই হবে, প্রপার্টিজ গুলো জাস্ট একবার একটু মুখস্থ করে নেবেন। আমাদেরকে জানতে হবে যে সিনাপসের ট্রান্সমিশন, সিনাপসে কিভাবে নার্ভ ইম্পালস ট্রান্সমিশন হয়, এই জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। হ্যাঁ, এখন মনে করেন যে একটা ইম্পালস আসলো, আসার পর সেখানে কোন চ্যানেলটা ওপেন হয়, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয় এবং সেখানে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এক্সোসাইটোসিসের মাধ্যমে নিউরোট্রান্সমিটার সিনাপটিক ক্লেফটে চলে আসে, এসে কি করে এখান থেকে রিলিজ হয়, এটা হচ্ছে মেমব্রেন যেটা আছে, নিউরোট্রান্সমিটারটা শুধুমাত্র সিনাপটিক ক্লেফটে যে জায়গাটা আছে সেখান দিয়ে ডিফিউজ করে অপোজিট পাশে চলে আসে, পোস্ট সিনাপটিক রিসেপ্টরে চলে আসে, মানে প্রি সিনাপটিক মেমব্রেন থেকে রিলিজ হয়ে পোস্ট সিনাপটিক রিসেপ্টরে যে বাইন্ড করে ফেলে। যখন এটা বাইন্ড করে তখন কি হবে, দুইটা পরিবর্তন হয়, একটা হচ্ছে আপনার ইনফ্লাক্স হবে সোডিয়াম এবং ক্যালসিয়াম আয়নের। যদি মনে করেন যে আপনার একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আসছে যেটার কাজ হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করা, হ্যাঁ, এক্সাইটেশন ক্রিয়েট করা, সেটা কি করবে, সেটা হচ্ছে সোডিয়াম এবং ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে ভেতরের মধ্যে পজিটিভিটি বাড়াবে, নেগেটিভ থেকে পজিটিভিটির দিকে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যাবে এবং
হয় এক্সাইটেটরি পোস্টনাপটিক পটেনশিয়াল ক্রিয়েট হবে। আর যদি আপনার একটা ইনহাবিটরি নিউরোট্রান্সমিটার আসে তখন হচ্ছে ওপেন হবে কি চ্যানেল, ক্লোরাইড চ্যানেলটা। তখন কি হবে, ইনফ্লাক্স অফ ক্লোরাইড আয়ন হবে, নেগেটিভের দিকে যাবে, অথবা ইনফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন মানে পজিটিভটা বের হয়ে যাবে, মানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা নেগেটিভ থেকে আরো বেশি নেগেটিভের দিকে যাবে। তখন কি হবে, ইনহাবিটরি পোস্টনাপটিক পটেনশিয়াল। ঠিক আছে, এই জায়গাটা কি বুঝছেন যে এক্সাইটেশনের সময় কোন চ্যানেল ওপেন হচ্ছে, ইনহাবিশনের সময় কোনটা ওপেন হচ্ছে? এই জায়গাটা কি বুঝছেন কিনা বলেন, এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা আবার, আচ্ছা ঠিক আছে আবার বলতেছি। মনে করেন একটা ইম্পালস আসলো, ইম্পালস আসলে সেখানে প্রথমে হচ্ছে আপনার ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওই জায়গাটা ওপেন হয় প্রিসিনাপটিক মেমব্রেনে, এবং নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। নিউরোট্রান্সমিটার কি করে, নিউরোট্রান্সমিটার রিলিজ হয়ে তো একটা জায়গায় বসে থাকবে না, এটা মনে করেন দুইটা নিউরন, এটা রিলিজ হয়ে প্রিসিনাপটিক মেমব্রেন থেকে সিনাপটিক ক্লেফট পার হয়ে পোস্টনাপটিক মেমব্রেনে যে রিসেপ্টরটা আছে সেটার সাথে বাইন্ড করে। ঠিক আছে, পোস্টনাপটিক মেমব্রেনে রিসেপ্টরের সাথে বাইন্ড করে। বাইন্ড করার পরে এখন আমি যে নিউরোট্রান্সমিটার রিলিজের কথা বললাম, এটা যদি একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হয় তাহলে সেটা ওপেন করবে সোডিয়াম চ্যানেল ক্যালসিয়াম চ্যানেলকে। তখন কি হবে, ভেতরের দিকে সোডিয়াম এবং ক্যালসিয়াম চ্যানেল এন্ট্রি হবে, সোডিয়াম এবং ক্যালসিয়াম আয়নের এন্ট্রি হবে। তখন আরএমপি পটেনশিয়াল পজিটিভ আয়ন ঢোকার কারণে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, পজিটিভের দিকে গেলেই হচ্ছে ডিপোলারাইজেশন হবে। ঠিক আছে, এক্সাইটেটরি পোস্টনাপটিক পটেনশিয়াল ক্রিয়েট হবে। আর যদি বারবার খালি হচ্ছে, সরি, আর যদি হচ্ছে আপনার হয় একটা ইনহাবিটরি নিউরোট্রান্সমিটার আসে, ইনহাবিটরি নিউরোট্রান্সমিটার আসে তখন কি হবে, তখন হচ্ছে আপনার ভেতরের দিকে কি হবে, আমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা সবসময় নেগেটিভ থাকে, সেটাকে আরো বেশি নেগেটিভের দিকে নিয়ে যাবে, মানে সে ক্লোরাইড চ্যানেল ওপেনের মাধ্যমে ক্লোরাইড আয়নের ইনফ্লাক্স করবে, একটা নেগেটিভ আয়নের ইনফ্লাক্সের মাধ্যমে নেগেটিভ থেকে আরো নেগেটিভিটির দিকে নিয়ে যাবে। অথবা সে কি করবে, সেলের মধ্যে আমরা পটাশিয়ামটা বেশি থাকে সে পটাশিয়ামটাকে বের করে দিবে, হয় সে নেগেটিভটাকে আরো বাড়াবে ঢুকায় এবং অথবা সে যে ভেতরে পজিটিভ আছে তাকে বের করে দিবে, যার কারণে আলটিমেটলি নেগেটিভটা আরো বেশি নেগেটিভের দিকে যাবে এবং ইনহাবিটরি পোস্টনাপটিক পটেনশিয়াল ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, এই যে স্ন্যাপটিক ট্রান্সমিশন কিছু ফ্যাক্টর দ্বারা এটা স্ন্যাপটিক ট্রান্সমিশনটা একটু বাড়ে কমে। ঠিক আছে, এই ফ্যাক্টরগুলোর মধ্যে আছে দেখেন অ্যাসিডোসিস, হাইপার ক্যালসিমিয়া, টক্সিন এবং হাইপোক্সিয়া, এই জিনিসগুলো স্ন্যাপটিক ট্রান্সমিশনকে কমায় দেয়। এটা একদম ঝাড়া মুখস্থ করে রাখবেন। অ্যাসিডোসিস মানে হচ্ছে ডিক্রিজ পিএইচ অথবা ইনকেস হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। হাইপার ক্যালসিমিয়া মানে যখন ক্যালসিয়াম আয়নটা বেশি বেশি বাড়বে। টক্সিন এবং হাইপোক্সিয়া এরা কি করে, এরা স্ন্যাপটিক ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটায়, কমায় দেয়। ঠিক আছে, কমায় দেয়, এটা মনে রাখবেন। হাইপার ক্যালসিমিয়া কেন কমাচ্ছে মনে রাখবেন, ক্যালসিয়াম আয়ন যেটা এটা হচ্ছে স্ন্যাপটিক ট্রান্সমিশনটাকে করে রাখে, আপনার হচ্ছে কন্ট্রোল করে রাখে, মানে খুব বেশি হতে দেয় না, একটা কন্ট্রোল মাত্রায় হতে থাকে। হ্যাঁ, তখন দেখেন যখন আমার হাইপার ক্যালসিমিয়া হচ্ছে তখন কি হচ্ছে, জিনিসটা কিন্তু ঠিক মতো হইতে পারতেছে না, স্ন্যাপটিক ট্রান্সমিশন আমার কমে যাচ্ছে। ঠিক আছে, মানে এখানে হাইপোক্যালসিমিয়া হলে হচ্ছে বাড়বে, হাইপোক্যালসিয়াম যদি কমে যায় তাহলে স্ন্যাপটিক ট্রান্সমিশনটা হচ্ছে বাড়বে, আর হাইপার ক্যালসিমিয়া হলে হচ্ছে কমে যাবে। ঠিক আছে, মনে করেন এই জিনিসটাই আর কি, মনে ক্যালসিয়াম আয়নের কাজটা কি, এটা হচ্ছে আপনার কমায় রাখা, স্ন্যাপটিক ট্রান্সমিশনটাকে লিমিটেশন করে রাখা। আমার বেশি বেশি ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে তার কারণে তাহলে সে আরো বেশি বেশি কমায় রাখবে না, স্ন্যাপটিক ট্রান্সমিশন কমে যাবে। আর যদি কারো হাইপোক্যালসিমিয়া হয়, ক্যালসিয়ামটা কমে যায়, তখন কি হবে, তখন তো স্ন্যাপটিক ট্রান্সমিশন বেড়ে যাবে। এই জন্য দেখা যায় কি টিটানি হলে মানুষের খিঁচুনি, ক্যালসিয়াম ওই ট্রান্সমিশনটা বেড়ে যাওয়ার কারণে খিঁচুনি হয়ে যায়, স্ন্যাপটিক ট্রান্সমিশনটা কন্ট্রোল মাত্রায় হতে পারে না। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তার সাথে হচ্ছে টক্সিন এবং হাইপোক্সিয়া। এখন আসেন আমাদের সিএসএফ সম্পর্কে একটু জানতে হবে। কি জানবো সিএসএফ সম্পর্কে, এটা কই থাকে, এটা ব্রেন এবং স্পাইনাল কর্ডের সাবঅ্যারাকোনাইড স্পেসে থাকে। এটা অ্যামাউন্ট কত, 150 ml। এরপর দেখেন এটা ফর্মেশন কোথায় হয়, কর্ডেড প্লেক্সাস উইদিন দ্য ভেন্ট্রিকল।
এটা কিন্তু এসপি হিসেবে আসে যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা কোথায় প্রোডাকশন হয়, উইদিন দ্য ভেন্ট্রিকল করোইড প্লেক্সাস থেকে এটা প্রোডাকশন হয়। ঠিক আছে, রেট অফ প্রোডাকশনটা কত 0.5 ml/মিনিট, আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 150 ml। প্রত্যেক মিনিটে 0.5 ml করে প্রোডাকশন হচ্ছে এবং টোটালি হচ্ছে আমাদের ভলিউমটা হচ্ছে 150 ml। এখন দেখেন সিএসএফ এর প্রেশারটা কতটুকু থাকে সবসময় 60 থেকে 150 মিলিমিটার অফ ওয়াটার। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখেন, এটা আসে। ডেইলি সিক্রেশন হচ্ছে 550 ml, এই জিনিস তিনটার মধ্যে মিলাবেন না। রেট অফ প্রোডাকশন হচ্ছে 0.5 ml/মিনিট, আমাদের টোটাল ভলিউম হচ্ছে 150 ml, কিন্তু ডেইলি সিক্রেশন হচ্ছে 150 ml করে। ঠিক আছে, মানে আমরা সবসময় একটা ব্রেইনে 150 ml করে পাচ্ছি, কিন্তু যদি বলি যে সারাদিনে আমার কতটুকু প্রোডাকশন হচ্ছে তাহলে হবে 550 ml। ঠিক আছে, গ্র্যাভিটিটা কত 1.003 থেকে 1.008, এবং পিএইচটা হচ্ছে ব্লাডের মতো মানে 7.33। ঠিক আছে, অনেকটা। এখানে কি থাকে, এখানে থাকে প্রোটিন থাকে, গ্লুকোজ থাকে এবং ক্লোরাইড থাকে। কি থাকে আপু? প্রোটিন, গ্লুকোজ এবং ক্লোরাইড। প্রোটিন থাকে, গ্লুকোজ থাকে এবং ক্লোরাইড থাকে, এটা একটু মনে রাখবেন। অনেক সময় আসে যে সিএসএফ এ প্রোটিন থাকে, সিএসএফ এ গ্লুকোজ থাকে। ঠিক আছে, সিএসএফ এ কোন আয়নটা থাকে? ক্লোরাইড থাকে। এবং সিএসএফ এ একটা সেল থাকে যেটার নাম হচ্ছে লিম্ফোসাইট। সংখ্যা কত? 0 থেকে 3টা লিম্ফোসাইট আমরা নর্মালি সিএসএফ এ পাই, এটা মাথায় রাখেন। ঠিক আছে, 0 থেকে 3টা লিম্ফোসাইট নর্মালি হচ্ছে পাওয়া যায়। এখন আসেন এটা ফাংশনটা কি দেখেন, এটা সিলেবাস শীট থেকে পড়বেন। আমরা জানি সিএসএফ এর ফাংশনটা হচ্ছে আমাদের ব্রেনের ওয়েটটাকে রিডিউস করে নিয়ে আসা, রেটাবলিজম করা, নারিশমেন্ট করা, প্রোটেকশন দেয়া। ঠিক আছে, মানে এইগুলো নর্মাল সব কাজ কারবার, এগুলো একটু শীট থেকে মুখস্থ করে নেবেন। আসেন সিএসএফ এর সার্কুলেশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোথা থেকে আসে? এটা আসে আপনার হচ্ছে আমাদের ব্রেনে তো বিভিন্ন ধরনের ভেন্ট্রিকল আসে, ভেন্ট্রিকল থাকে। হ্যাঁ, এটা প্রোডাকশন হয় ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে। প্রথমে এটা ল্যাটারাল ভেন্ট্রিকলে আসে, মানে আমি বললাম না সিএসএফ টা প্রোডাকশন করতেছে কে? করোইডাল প্লেক্সাস উইদিন দা ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকলে ক্লোরাইড প্লেক্সাস থেকে প্রোডাকশন হচ্ছে। প্রোডাকশন হওয়ার পরে এটা ফোরামেন অফ মন্ডো দিয়ে থার্ড ভেন্ট্রিকলে চলে আসে। থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলে চলে আসে। ফোর্থ ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ লাস্কা দিয়ে সাবঅ্যারাকনয়েড স্পেস অফ দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ডে আসে, সেখানে এটা অ্যারাকনয়েড ভিলায়ে অ্যাবজর্পশন হয়ে যায়। আবার বলতেছি, এটা ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ মন্ডো দিয়ে থার্ড ভেন্ট্রিকলে আসে, থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলে আসে, ফোর্থ ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ লাস্কা দিয়ে সাবঅ্যারাকনয়েড স্পেস অফ দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ডে আসে, এরপর সেখানে এসে এটা অ্যারাকনয়েড ভিলায়ে যায় অ্যাবজর্পশন হয়ে যায়। ঠিক আছে, তাহলে কিন্তু সিএসএফ থেকে আমরা অনেক কিছু পড়াইলাম। কি কি পড়াইলাম আবার বলতেছি। সিএসএফ আমাদের শুরু হয়েছে কি দিয়ে? এখান থেকে যে সিএসএফ কোথায় থাকে, কতটুক থাকে, এটা ফরমেশন হচ্ছে কোত্থেকে, রেট অফ প্রোডাকশন, কতটুক প্রেসার, কম্পোজিশনটা কি, তারপর হচ্ছে কি সেল থাকে, ফাংশনটা কি, এবং সার্কুলেশন হচ্ছে কোথা থেকে কোন পর্যন্ত, কোথায় ফরমেশন হচ্ছে এবং আলটিমেটলি কোথায় যায় অ্যাবজর্পশন হচ্ছে। ঠিক আছে, এটা একটু পড়লেই হবে। এখন আসেন ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে লাম্বার পাংচার। এতটুকু কি বুঝছেন আপু? একটু বলেন। সিএসএফ থেকে যা যা পড়াইলাম এগুলা কিন্তু বাদ দেওয়া যাবে না। সিএসএফ এর জিনিসটা কি বুঝছেন? কিছু কি রিপিট করা লাগবে? একটু বলেন। কিছু কি রিপিট করা লাগবে কিনা একটু বলেন। একটু বলেন, সিএসএফ থেকে কি টোটালটা বুঝছেন? সার্কুলেশনটা যেটা বললাম, পাথওয়েটা কি বুঝছেন? তাহলে আমি নাম্বার পাংচার শুরু করব। একটা টপিক থেকে চলে গেলে আবার পরে যদি বলেন যে আপু এটা বলেন, তখন ফিরে আসা কিন্তু কষ্ট। এখন বললে সুবিধা। 6জন আপু আছেন, বলেন 6জন আপনারা বুঝছেন কিনা। আচ্ছা, এরপর আসলে আমি ধরে নিলাম আপনারা বুঝছেন। এরপর আসেন হচ্ছে আপু লাম্বার পাংচার। লাম্বার পাংচার জিনিসটা কি? আমাদের লাম্বার পার্টি বা লেবেল বরাবর আমরা যখন কিছু মানে একটা নিডেল পাংচার করে
করে সেখান থেকে সিএসএফ কালেকশন করে কোনো কিছু করি, ডায়াগনোসিস করি বা প্রগনোসিস দেখার জন্য, যাই করার জন্য আমরা করি সেটাকে বলা হচ্ছে লাম্বার পাংচার। কখন কখন এই লাম্বার পাংচারটা করা হয়? হ্যাঁ, মনে রাখবেন নাম্বার 3rd and 4th লাম্বার ভার্টিব্রাল লেভেল এটা করা হয়, ঠিক আছে? সাবারাকনয়েড স্পেসে, ভার্টিব্রার মধ্যে না, সাবারাকনয়েড স্পেসে করা হয়। ইন্ডিকেশনটা কি, কখন আমরা লাম্বার পাংচার করব? একটা হচ্ছে একটা মানুষের ইনফেকশন হয়েছে, ইনফেকশন বলতে মেনিনজাইটিস কে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ইনফেকশন আদে যদি মেনিনজাইটিস দেয় তাহলে ফলস দিয়ে আসে না, ইনফেকশন মানেই হচ্ছে মেনিনজাইটিস টিনেনজাইটিস যদি থাকে সেক্ষেত্রে আমরা লাম্বার পাংচার করতে পারি। যেটা কোন ধরনের মেনিনজাইটিস হয়েছে, ব্যাকটেরিয়াল, ভাইরাল নাকি টিউবারকুলার, কোন ধরনের মেনিনজাইটিস হয়েছে সেটা ডায়াগনোসিস করার জন্য সিএসএফটা কালেকশন করব। একটা হচ্ছে কোনো পেশেন্টের যদি হেমোরেজ হয়, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়, তখন আমরা লাম্বার পাংচার করে সিএসএফ টেনে দেখতে পারি যে হেমোরেজ হলে তো অবশ্যই আমরা সিএসএফ এর রেড সেল পাবো, তাই না? একটা হচ্ছে কোনো মানুষের যদি ইনফ্লামেশন হয়, যেমন হচ্ছে স্ক্লেরোসিস টাইপের ডিজিজ হয়, সেক্ষেত্রেও তো আমরা নাম্বার সিএসএফ এর কম্পোজিশন একটা চেঞ্জ পাবো। যদি কারো ম্যালিগন্যান্সি হয় তখন তো অবশ্যই একটা চেঞ্জ পাবো, তাই না? এবং সিএসএফ এর প্রেশারটা মেজার করার জন্য। কেন? এখন হচ্ছে কখন কখন এটা কন্ট্রাইন্ডিকেশন। একটা হচ্ছে যদি কারো ইন্টারকেনিয়াল স্পেস অকুপাইং লেশন থাকে সেক্ষেত্রে করা যাবে না। কারো যদি ডিপ্রেস লেভেল অফ কনসিয়াসনেস থাকে, একটা আনকনসিয়াস একটা লাম্বার পাংচার করার জন্য কিন্তু আপনার খুব বেশি মানে এমন যদি হয় যে পেশেন্টের করতেই হবে কিন্তু পেশেন্ট হচ্ছে ওই লেভেলে নাই, তাহলে আলাদা। কিন্তু একটা লাম্বার পাংচার করার জন্য কিন্তু পেশেন্টকে অবশ্যই কনসার্ন হওয়া দরকার আছে, ঠিক আছে? আমি যাই পিঠের মধ্যে একটা নিডল ঢুকাই দিতে পারি না একটা মানুষের, এর জন্য ডিপ্রেস লেভেল অফ কনসিয়াসনেস থাকলে দেওয়া যাবে না। একটা হচ্ছে কারো যদি প্লাটিলেট কাউন্টে কোনো সমস্যা হয়, থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে, সেক্ষেত্রে করা যাবে না, কারণ সেখান থেকে ব্লিডিং হবে। কারো যদি ডিআইসি থাকে, ডিজেমিনেটেড ইন্টারপার্সুলার কোয়াগুলেশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু করা যাবে না, কারণ হচ্ছে ক্লটিং ফ্যাক্টরে অ্যাবনর্মালিটি আছে, বুঝতে হবে। পরে তার ব্লিডিং টেন্ডেন্সি থাকতে পারে, শুরু হয়ে যেতে পারে ব্লিডিং। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন দিলে আমি করলাম, করার পরে নর্মালি একটা পেশেন্টের করলাম, করার পরে পেশেন্ট কিছু নর্মাল কমপ্লিকেশন বলতে পারে, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে হেডেক। যদি বলে যে লাম্বার পাংচারের পরে মোস্ট কমন কমপ্লিকেশন কোনটা, তাহলে হবে হচ্ছে হেডেক, ঠিক আছে? হেডেক হতেই পারে। আমি লাম্বার পাংচার করে কিছুটা সিএসএফ কালেকশন করলাম, তার তো সিএসএফ এর যে 150 ml ছিল সেটা তো কিছুটা কমে গেছে, তাই না? সেটা রিপ্রোডাকশন হইতে একটু সময় লাগবে, তার মাথাটা একটু ভার ভার করবেই, তার হাইপোটেনশন হতে পারে, তার ব্লিডিং হতে পারে, ওই জায়গাটাতে ইনফেকশন হতে পারে। এখন আমাদের একটা জিনিস জানতে হয় যে এই যে আমি সিএসএফ টা স্টাডি করব, অনেক কিছু দেয়া আছে, তার মধ্যে আমাদের ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং টিউবারকুলার, এই তিনটা পড়লে আমাদের জন্য মোটামুটি 80% হয়ে যায়। মনে রাখবেন এই যে ব্যাকটেরিয়াল যদি কারো মেনিনজাইটিস হয় সেক্ষেত্রে তার প্রেশারটা কিন্তু নর্মালি থাকবে অথবা বাড়তে পারে। ভাইরালের ক্ষেত্রে আমরা নর্মালি পাবো, কারণ এটাতে হচ্ছে প্রেশারের উপর তেমন একটা ইফেক্ট আসে না। টিউবারকুলার আর ব্যাকটেরিয়ালটা একই রকম, মানে প্রেশারটা নর্মালও থাকতে পারে অথবা ইনকেসড হতে পারে। কালারটা কেমন পাবো? ব্যাকটেরিয়াল এবং টিউবারকুলারের ক্ষেত্রে ক্লাউডি পাওয়া যায়, ক্লাউডি পাওয়া যায়। হ্যাঁ, অনেকটা ক্লাউডি টাইপের হয়, ঘন ঘন টাইপের হতে পারে। ভাইরালের ক্ষেত্রে হচ্ছে ক্লিয়ার হবে, ভাইরালের ক্ষেত্রে একদম ক্লিয়ার পাবো, যেমন হচ্ছে প্রেশার নরমাল পাচ্ছি তেমন কালারও আমরা ক্লিয়ার পাবো। আরবিসিটা সাধারণত ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিউবারকুলার কখনোই পাবো না। যদি একটা পেশেন্টের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয় সেক্ষেত্রে শুধুমাত্র আরবিসিটা বেশি পাওয়া যায়, ঠিক আছে? আদারওয়াইজ ব্লাড ব্লাড সেল চলে আসার তো কোনো আসলে কিছু এখানে হয় না। হ্যাঁ, ডাব্লিউবিসি কাউন্টে একটা চেঞ্জ আসে। ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে আমরা 1000 থেকে 5000 পাবো, যেখানে নর্মালি লিম্ফোসাইট ছিল আমাদের কয়টা, 0 থেকে 3টা, সেটা বেড়ে 1000 থেকে 5000 হয়ে যায়। হ্যাঁ, ভাইরালের ক্ষেত্রে হয় 10 থেকে 2000 এবং টিউবারকুলারের ক্ষেত্রে হয় হচ্ছে 50 থেকে 5000, ঠিক আছে? গ্লুকোজটা মনে রাখবেন, ব্যাকটেরিয়া, টিউবারকুলার এই দুটো জিনিস হচ্ছে গ্লুকোজটাকে নিজের পুষ্টির জন্য ব্যবহার করে, যার কারণে এটা ব্রেনে যায়, সিএসএফ থেকে সমস্ত গ্লুকোজ খেয়ে ফেলে। তাই ব্যাকটেরিয়া এবং টিউবারকুলারের ক্ষেত্রে গ্লুকোজটা কমে যায় এবং ভাইরাসের ক্ষেত্রে নর্মালি থাকে এবং প্রোটিনটা বেড়ে যায়। প্রোটিন প্রোডাকশন করে, এই জন্য ব্যাকটেরিয়া এবং টিউবারকুলারের ক্ষেত্রে প্রোটিনটা হচ্ছে বেড়ে যায় আর ভাইরালের ক্ষেত্রে নর্মাল থাকে। তাহলে প্রেশার কত থাকে, কালারটা কেমন হবে, কোনটাতে ক্লাউডি, কোনটাতে ক্লিয়ার, কোনটাতে আরবিসি নর্মাল পাওয়া যায়, ডাব্লিউবিসি কাউন্ট কোনটাতে কত, এই যে 1000 থেকে 5000, 10 থেকে 2000, 50 থেকে 5000, এটা কিন্তু অনেকবার আসে। হ্যাঁ, গ্লুকোজটা কেন কমে যাচ্ছে আমি আগেই বললাম, ব্যাকটেরিয়া এবং টিউবারকুলাস হচ্ছে কি করে, গ্লুকোজটাকে নিজেদের গ্রোথের জন্য ইউজ করে, এর জন্য কমে যায়। আর প্রোটিন প্রোডাকশন করে দেখে ব্যাকটেরিয়া এবং টিউবারকুলারের ক্ষেত্রে প্রোটিনটা বেড়ে যায়, ঠিক আছে? গেল। এখন আসেন হচ্ছে ইন্ট্রাকেনিয়াল প্রেশার, এটা কত? 7 থেকে 15। ইন্টারকেনিয়াল প্রেশার হচ্ছে নর্মাল 7 থেকে 15 মিলিমিটার মার্কারি। আসেন রেইজড ইন্টারকেনিয়াল প্রেশার কখন পাওয়া যাবে এবং কখন আমরা বলবো। ইন্টারকেনিয়াল প্রেশার যদি আমার হচ্ছে কত, বাড়তে বাড়তে 20
কিসের মানে নর্মালের থেকে 20 মিলিমিটার মার্কারি বেশি হয়ে যায় ফর 5 মিনিটসের জন্য, সেটাকে আমরা বলবো যে তার প্রেশারটা বেড়ে গেছে। ঠিক আছে, এবং আমার তখন কি হবে, কি হয় মানে আমাদের আসলে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা এত কনসার্নের ব্যাপার কেন, কারণ প্রেশার বেড়ে গেলে সেখানে হচ্ছে সেরেব্রাল ইসকিমিয়া হওয়ার চান্সটা অনেক বেশি, এটাই আমাদের মেন কনসার্ন থাকে। ঠিক আছে, এটাই আমাদের মেন কনসার্ন থাকে। আচ্ছা, এরপর আসেন যে একটা ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে, একটা পেশেন্টের কি দেখেই আমরা বুঝতে পারবো যে তার ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে, এরকম একটা সাইন হচ্ছে প্যাপিলো ইডিমা, মানে চোখের ইডিমা। চোখের যদি ইডিমা হয় তাহলে বুঝতে হবে যে তার ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা রিলায়েবল সাইন, এটা মনে রাখেন। এছাড়াও আর কি কি পাওয়া যেতে পারে, পেশেন্টের হেডেক হবে স্বাভাবিক, ভমিটিং হবে, ডিপ্লোপিয়া থাকতে পারে যে প্যাপিলো ইডিমা, ব্রাডিকার্ডিয়া, ইনকেসড বিপি, ফোকাল নিউরোলজিক্যাল ডিপিস। আচ্ছা, ব্রাডিকার্ডিয়ার সাথে বিপি সম্পর্কটা আসলে কিভাবে হচ্ছে এটা আমি আপনাকে কুশিং রিফ্লেক্স দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে মনে করেন যে কারো ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ছে, বাড়তে 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 তার ইন্টারক্রেনিয়াল প্রেশার 33-এর উপরে উঠে গেছে। হ্যাঁ, নর্মালি 20-এর উপরে উঠলেই আমি বলতেছি যে রেস্ট আইসিপি। আর কুশিং রিফ্লেক্সের ক্ষেত্রে বলবো যখন ইন্টারক্রেনিয়াল প্রেশার হচ্ছে 33-এর উপর উঠে গেছে তখন কি হবে, তার তো হচ্ছে দেখেন আমার এটা ব্রেইন, আমার এখানে কোনো একটা স্পেস অকুপাইং লেশন হয়ে আছে, আমার প্রেশারটা বাড়ছে, বাড়তে বাড়তে 33-এর উপর উঠে গেছে। এখন কি হবে, এই জায়গাটা চারপাশে কনজেস্টেড হয়ে গেছে, যার কারণে এই জায়গাটাতে ব্লাড ফ্লোটা কমে যাবে, সেরেব্রাল ব্লাড ফ্লোটা কমে যাবে। হ্যাঁ, এ কিন্তু আইসিএসওএল হয়েছে দেখে বা কোনো একটা অন্য একটা কারণে ওই জায়গাটা ব্লাড ফ্লো কমে গেছে, ওই জায়গাটায় আইসিএসএল হয়েছে দেখে প্রেশার বেড়ে গেছে, তার ব্লাড ফ্লোটা কমে গেছে, কিন্তু আমার বডিতে কি আছে, ব্লাড ফ্লো সাপ্লাই দেওয়ার জন্য হার্ট আছে। হার্ট চিন্তা করবে কি যে আমি মনে হয় কম কাজ করতেছি, আমি কম কাজ করতেছি এর জন্য ব্রেইনে ব্লাড যাচ্ছে না, সে কি করবে বেশি বেশি করে পাম্প করা শুরু করবে ব্লাড, যার কারণে তার সিস্টেমিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। হ্যাঁ, সিস্টেমিক ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে তখন কি হবে, তখন আমাদের ভ্যাগাল আউটফ্লো সেটাকে কমানোর জন্য বেড়ে যাবে, প্যারাসিম্প্যাথেটিক ভ্যাগাল আউটফ্লোটা বেড়ে যাবে। এই ভ্যাগাল আউটফ্লোটা বাড়ার কারণে তখন কি হবে, তার তার সিস্টেমিক বিপি বেশি থাকবে, কিন্তু যাই আলটিমেটলি ওই ভ্যাগাল আউটফ্লো বাড়ার কারণে তার পালস রেটটা কমে যাবে, ব্রাডিকার্ডিয়া হবে, রেসপিরেশন স্লো হয়ে যাবে। এর জন্য কুশিং রিফ্লেক্সের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার পাচ্ছি, সিস্টেমিক বিপি হাই পাচ্ছি, ব্রাডিকার্ডিয়া পাচ্ছি এবং রেসপিরেশন স্লো পাচ্ছি। ঠিক আছে, এই কুশিং রিফ্লেক্সটা কি বুঝছেন কিনা বলেন, কুশিং রিফ্লেক্সটা কি বুঝছেন আপনারা? মানে কোনো পেশেন্টের যদি হচ্ছে ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন বা হচ্ছে ব্রেইনে অন্য কোনো একটা স্পেস অকুপাইং লেশনের কারণে সেরেব্রাল ব্লাড ফ্লোটা কমে গেল, সেটাকে বাড়ানোর জন্য আমাদের হার্ট বেশি বেশি করে পাম্প করা শুরু করবে, সিস্টেমিক বিপি বেড়ে যাবে। সিস্টেমিক বিপি যখন বেড়ে যাবে তখন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম স্টিমুলেশন হয়ে যাবে সেটাকে কমানোর জন্য, তখন কি হবে আমাদের পালস রেটটা কমে যাবে, ব্রাডিকার্ডিয়া হবে, রেসপিরেশন স্লো হয়ে যাবে। এর জন্য কুশিং রিফ্লেক্সে আমরা ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি পাচ্ছি, সিস্টেমিক বিপি বেশি পাচ্ছি, কিন্তু ব্রাডিকার্ডিয়া পাচ্ছি আর রেসপিরেশন স্লো পাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন আসেন হচ্ছে সেরেব্রাল ব্লাড ফ্লো। নর্মাল সেরেব্রাল ব্লাড ফ্লো কত, 50 থেকে 65 ml পার 100 গ্রাম পার মিনিট, 50 থেকে 65 ml পার 100 গ্রাম পার মিনিট, এটা একবার আসছিল পরীক্ষায়। ঠিক আছে, এটা আমি এর জন্য আলাদা করে স্পেশালি লিখে রাখছি। আচ্ছা, এখন দেখেন সেরেব্রাল ব্লাড ফ্লো ডিপেন্ড করতেছে কোন কোন ফ্যাক্টরের উপর, মনে রাখবেন কারো যদি আর্টারিয়াল ব্লাড প্রেশার বাড়ে তার সেরেব্রাল ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। ঠিক আছে, আর্টারিয়াল বিপি বাড়লে সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়বে, কিন্তু কারো যদি ভেনাস প্রেশার বাড়ে, ভেনাসে কোনো কারণে প্রেশার বাড়লো, আমার লোয়ার লেগ ভেনের উপর কোনো কারণে কনজেশন হলো, কারো ভ্যারিকোজ ভেন আছে, এইসব কারণে হচ্ছে যদি কারো ভেনাস বিপিটা বেড়ে যায়, ভালভে কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে তার কি হবে, সেরেব্রাল ব্লাড ফ্লো কমে যাবে। তাহলে আর্টারিয়াল প্রেশার বাড়লে সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়ে, ভেনাস প্রেশার বাড়লে সেরেব্রাল ব্লাড ফ্লো কমে। আসেন ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়লে কি হবে, এটা তো বলেই ফেলছি, ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়লে ওই জায়গায় ব্লাড ফ্লোটা কমে যাবে, সেরেব্রাল ব্লাড ফ্লোটা কমে যাবে। ভিসকোসিটি বাড়লে ঠিকই আছে, কোনো ব্লাডের যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে ব্লাড ফ্লোর সাথে ঘনত্ব সম্পর্কে ব্যস্তানুপাতিক আমি আগেই বলছি না, তাহলে ঘনত্ব বাড়লে হচ্ছে ব্লাড ফ্লো কমে যাবে, এটা তো সিবিএসই পড়ায় ফেলছি, ঘনত্ব বাড়লে হচ্ছে ব্লাড ফ্লো কমে যাবে। আচ্ছা, এরপর পার্শ্বিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি কমে যায়, মানে হাইপোক্সিয়া যদি হয় এবং হাইপার ক্যাপনিয়া যদি হয়, মানে পার্শ্বিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি কমে যায় আর কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায়, তাহলে সেরেব্রাল ব্লাড ফ্লো কি হবে, কমে যাবে, সেরেব্রাল ব্লাড ফ্লোটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন
ব্লাড ফ্লো বাড়বে এবং হাইপার ক্যাপনিয়া হলে সেরেব্রাল ব্লাড ফ্লোটা বাড়বে। কিভাবে বাড়বে আপু? মনে রাখবেন যে এই যে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে ওয়াইড স্পিড ভ্যাসোডাইলেশন করে বডির সব জায়গায়, শুধুমাত্র পালমোনারি সার্কুলেশন বাদে বডির সব জায়গায় এটা হচ্ছে ওয়াইড স্পিড ভ্যাসোডাইলেশন করে, ঠিক আছে? যার কারণে কার্বন ডাই অক্সাইড বাড়লে ভ্যাসোডাইলেশন হবে এবং সেরেব্রাল ব্লাড ফ্লো বেড়ে যাবে। আর পালমোনারিতে কেন হচ্ছে এটা, শুধুমাত্র পালমোনারিতে এটা